আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি সবাই ভালো আছেন। হাড় কাঁপানো ভয়ঙ্কর ভৌতিক ঘটনাতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমন ইসলাম আছি আপনাদের সাথে। তো প্রিয় লিসেনার্স, আজকে আমরা আপনাদের মাঝে যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, উক্ত ঘটনাটির ঘটনাস্থল হচ্ছে আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় বিল। বিলটির নাম চলন বিল। আপনারা হয়তো অনেকেই বিলটা চিনে থাকবেন এবং এই বিলটার মধ্যে রীতিমতো অনেক মানুষই ঘুরতে যায়, ভ্রমণ করতে যায়। তো প্রিয় লিসেনার্স, বিলটি সাধারণত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনাকে ঘিরে অবস্থিত। তো ঘটনাটির মূল বিন্দুটি হলো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা, যে উপজেলাটির মধ্যে ঘটনাটি ঘটে যায়। তো আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে তাড়াশ উপজেলার মধ্যে অনেক রকম ভয়ানক ভৌতিক ঘটনা অনেক সময়ই ঘটে গিয়েছিল, যেটা সিরাজগঞ্জ জেলার ভিতরে ছিল। তো প্রিয় লিসেনার্স, আজকে এমনই একটি বাছাইকৃত ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। তো শুনতে থাকুন ভূত FM। ঘটনাটি আমাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন তাড়াশ উপজেলার জলিল ভাই। তিনি লিখেছেন, শ্রদ্ধেয় ইমন ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আশা করছি ভালো আছেন। তো আমি শেয়ার করব বলে আমি শত ব্যস্ততার মাঝেও একটু করে সময় খুঁজে নেই এবং আমি আমার মোবাইলের নোটবুকের মধ্যে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি লিখতে থাকি। তো আমি তাড়াশ উপজেলার জলিল বলছিলাম। তো ইমন ভাই, আমার সাথে এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল, যে ঘটনাটি ঘটে যাওয়ার পর আমি অনেকটাই ভীতশঙ্কিত, এখনও আমি অনেকটা ভীতশঙ্কিত। তো যার কারণে আমি ভাবছি যে আমার ঘটনাটি আমি মানুষের মধ্যে শেয়ার করে দিই। ইমন ভাই, তো আমার টাইপিংয়ে একটু ভুল হয়েছে, আপনি এটা মানিয়ে নিন। তো আর দেরি করছি না, চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা। তখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। তো আমি এইচএসসি পরীক্ষা দেব, পরীক্ষা আর বাকি 1.5 মাস। তো পরীক্ষার আগে কিন্তু আমাদের অনেকভাবে প্রাইভেট পড়ানো হতো, আমাদের বাবা মা অনেক রকম চাপ দিত, শিক্ষকরাও অনেক রকম চাপ দিত। তো তখন রাত্রিবেলাও আমাদেরকে প্রাইভেট পড়ানো হতো। আমরা আমাদের বন্ধু বান্ধব মিলে একসাথে যেতাম, একসাথে আসতাম। যেহেতু শীতকালের রাত্রিবেলা, তো সবাইকে বলা হতো সবাই কম্বল নিয়ে নিও, আর সাথে জ্যাকেট, সোয়েটার, যার যেটা থাকে শীতের কাপড় নিয়ে নিও। তো আমরাও সেভাবে কম্বল, সোয়েটার নিয়ে নিতাম এবং কোচিংয়ে যেতাম। তখন পরীক্ষার ছিল বাকি আর 1 মাস। তো স্যারে ঘোষণা দিয়ে দিল যে এই 1 মাস টানা রাত 3টা পর্যন্ত পড়ানো হবে, যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছিয়ে গেছে। তো স্যার আমাদেরকে মধ্যরাত পর্যন্ত পড়ানোর কারণ ছিল যে স্যারের আরও কয়েকটা ব্যাচ ছিল, যে ব্যাচগুলোর মধ্যে তিনি সময় খুঁজে বের করতে পারছিলেন না। তো আমাদেরকে অতিরিক্ত সময় দেওয়ার কারণে তিনি রাত্রিবেলাটাই খুঁজে নিলেন। আর আমরাও ছিলাম ইয়ং বয়সের, যার কারণে আমাদেরকে রাত্রিবেলা তিনি দিয়ে দিলেন, ভাবলেন কোনো সমস্যা হবে না আমাদের। তো এইভাবে আমাদেরকে তিনি পড়ার আদেশ দিলেন। তো আমরাও এইভাবে পড়তে লাগলাম এবং রীতিমতো আমরা রাত্রিবেলা যেতে লাগলাম এবং কোচিং থেকে রাত 2:30-3টার দিকে আমরা বাড়িতে ফিরে আসতাম। এইভাবে চলতে লাগলো আমাদের পড়ালেখা। তো একদিন আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, তো বলে রাখা ভালো, আমরা 9 জন বন্ধুবান্ধব ছিলাম, যারা কিনা একই এলাকাতে থাকতাম, আর বাকিরা থাকতো অন্য এলাকায়। তো কোচিং ছুটি দেওয়ার পর আমরা 9 জন মিলে একসাথে চলে আসতাম আমাদের এলাকার দিকে। তো আমাদের এলাকার দিকে তাড়াশ উপজেলার যে একটি অন্ধকারে আচ্ছন্ন একটি রাস্তা রয়েছিল, ওই রাস্তা দিয়ে আমাদেরকে বাড়ি যেতে হতো। তো ওই রাস্তা দিয়ে মানুষ দিনের বেলা চলাফেরা
করতো ভালো, কিন্তু রাত্রিবেলা মানুষ ওই রাস্তা দিয়ে বেশি একটা আসা যাওয়া করতো না। কেননা এই তাড়াশ উপজেলার মধ্যে অনেক আগে এক রাজার যুগে এই উপজেলার মধ্যে অনেক রকমের ভৌতিক কাণ্ডকলাপ ঘটে গিয়েছিল, যার জন্য মানুষ এই রাস্তা দিয়ে কম আসা যাওয়া করে রাত্রিবেলা। তো যাই হোক, আমাদেরকে ওই রাস্তা দিয়েই যেতে হয়, কেননা আমাদের বাড়ি এই রাস্তা দিয়েই যেতে হবে। কোচিংটা ছিল ওই রাস্তা দিয়ে, এই রাস্তার শেষ মাথায়। তো আমরা 9 জন বন্ধুবান্ধব থাকাতে ওই রাস্তা দিয়ে চলে যেতাম, আমাদের কোনো ভয় লাগতো না। এইভাবে আমরা যাওয়া আসা করতাম। তো একদিন আমাদের কোচিং ছুটি হবে, তখন আমার খুব বাথরুমে ধরে আর কি। তখন আমি টয়লেটে যাই। তো টয়লেটে যাওয়ার পর আমার অনেকটা সময় লেগে যায়। যে সময়টা লেগে যাওয়ার কারণে আমার বন্ধুবান্ধবরা 8 জন ছিল, তারা আর আমাকে খেয়াল করেনি। তারা বাড়ির দিকে রওনা দেয় এবং তারা চলে যায়। আমি টয়লেট থেকে বের হয়ে দেখি তারা কেউ নেই। তখন আমি স্যারকে বললাম, স্যার আমি তো ওই রাস্তা দিয়ে একা গেলে ভয় লাগবে, কেননা ওই রাস্তাটা খুব অন্ধকার, আমার সাথে কোনো লাইটও নেই। স্যার আমি কিভাবে যাব? তখন স্যার আমাকে বললেন যে তুমি কি আগের যুগে পড়ে রয়েছো? এখন আর ওই সব বইটই কিছুই নেই, তুমি নিশ্চিন্তে যেতে পারো, তোমার কোনো সমস্যা হবে না। তখন স্যারের মুখে এরকম কথা শুনে আমার মনে খুব জোর পেলাম, যে ভাবলাম যে ঠিকই তো, আমি তো একজন পুরুষ মানুষ, আমি কেন ভয় পাবো? তো স্যারের কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম এবং ভাবতে লাগলাম যে তারা 8 জন চলে গেল আমাকে রেখে, তাদের কি আমার কথা একটু মনে হলো না? তো এই ভেবে আমি আস্তে আস্তে হাঁটতে লাগলাম। আমার সাথে ছিল একটা কম্বল এবং একটা বালিশও ছিল, মাঝে মধ্যে আর কি একটু শুয়ে থাকতাম কোচিংয়ের মধ্যে, স্যার যখন না থাকতো এর জন্য একটা বালিশ নিয়ে নিতাম, আর সাথে শীতের কাপড়। তো আমি সবগুলো কাঁধে রাখলাম, কাঁধে রেখে আমি হাঁটতে লাগলাম এবং হেঁটে যেতে যেতে আমি কিন্তু নিচ দিকে তাকিয়ে হাঁটতেছি। তখন আমার কাছে মনে হচ্ছিল যে খুব ঠান্ডা লাগতেছে। তো আমি ভাবতেছি যে এত কাপড় পরলাম, এত শীতের কাপড়, তার উপরে আবার কম্বল, তাও এত ঠান্ডা লাগতেছে কেন? অন্যদিন তো এরকম ঠান্ডা লাগতো না। তো আমি ভাবলাম ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবেই। তো আমি আরও জোরে হাঁটতে লাগলাম এবং হাঁটতে হাঁটতে যখন আমি ওই 32 নং রোডের ঠিক মাঝখানে চলে আসি, তখন ওই আশপাশে 4-5টা পুকুর ছিল, যে পুকুরগুলো খুব দূষী পুকুর ছিল। ওই পুকুরগুলোর মধ্যে আগে অনেক মানুষ মারা যেত, অনেক বাচ্চারাও ওই পুকুরগুলোতে মারা যেত। তো পুকুরগুলোকে বেশ ভয়ানক দেখা, রাত্রিবেলা কেমন জানি চকমক চকমক, অন্ধকার এরকম মনে হয়। তো এর জন্যও আরও মানুষ এই দিকে আসা যাওয়া করতো না। তো এইখানে আসার পরেই আমার মনের মধ্যে একটু ভয় চলে আসে, যে খুব অন্ধকার, সাথে আমার কোনো লাইটও নেই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি আর এগোচ্ছি। তো এইভাবে আমি হাঁটতেছি আর ভাবতেছি যে তাদেরকে আমি মনে মনে বকা দিতেছি, বলতেছি যে 8টা চলে গেল, আমার কথা একটু ভাবলো না। তো এইভাবে আমি হাঁটতেছি। যখন আমি ওই 4-5টা পুকুরের মাঝখানে চলে যাই, আমি রাস্তার মধ্যে ছিলাম, রাস্তার আশপাশে পুকুর ছিল, তখন আমি দেখতে পাই যেন পুকুরের মধ্যে কি শব্দ হচ্ছে। একটা পুকুরে না, 4-5টা পুকুর, সবগুলো পুকুরের মধ্যেই শব্দ হচ্ছিল। তো শব্দগুলো ছিল খুব অদ্ভুত, যা শুনে আমি খুব ভয় পাই। শব্দটা আমি এখন মনে করতে পারতেছি না, কিন্তু শব্দগুলো ছিল খুব অদ্ভুত। তো যাই হোক, আমি ওইসব কান দিইনি, আমি আরও জোরে হাঁটতে লাগি। পুকুরগুলো ছিল খুব লম্বা এবং চওড়া, যেটা রাস্তার সাথে অনেকটা মিশেছিল। তো আমি আর পুকুরের দিকে তাকাচ্ছি না, আমি সোজা নিচ দিকে তাকিয়ে আমি হাঁটতে লাগলাম এবং হেঁটে আমি যাব কতদূর, আমি দেখতে পেলাম পিছন দিক থেকে আমাকে কেউ ডাকছে। তো আমি ভাবলাম
আমার বন্ধুবান্ধব হয়তো একটা আমার পিছনে ডাকছে, হয়তো আমার মতো সেও কোনো বিপদে পড়েছে, কোচিংয়ের মধ্যে ফেঁসে গিয়েছে, এখন আমাকে পিছন দিক দিয়ে ডাকছে। তো বাণীর কণ্ঠের মতো ছিল ওই ডাকটা। তো আমারও চেনা চেনা লাগার কারণে আমিও দাঁড়িয়ে পড়ি এবং বাণীকে আমি খুঁজতে থাকি। তো বাণী ছিল অনেকটা পিছনে, কিন্তু ওইটা বাণী ছিল না কী ছিল ওইটা আমি বুঝতে পারিনি। আমি বলতেছি, আপনি শুনতে থাকেন। তো আমি ওইখানে গেলাম। যাওয়ার পর আমি দেখতে পেলাম যেখান থেকে শব্দটা আসছিল, আমাকে ডাকছিল জলিল জলিল, ওই শব্দটা ওইখানে আমি গিয়ে দেখি কেউ নেই। তখন আমি ভাবতেছি আমি শুধু শুধু কতটা পথ আমি নষ্ট করলাম। পুকুরগুলো পার হয়ে গিয়েছিলাম, এখন আবার পুকুরগুলো আবার পার হয়ে ওই দিকে গেলাম। আমি তখন মনে মনে খুব রাগ হচ্ছিল আমার। আমি ভাবছিলাম যে কে আমার সাথে এরকম শয়তানি করতেছে। আর আমি নিজেকেও দোষ দিচ্ছিলাম। আমি ভাবছিলাম যে আমি কেন ওইখানে গেলাম। তো নিজের মনকে নিজে সান্ত্বনা দিয়ে ঘুরিয়ে আবার বাড়ির দিকে নিয়ে আসলাম এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। পুকুরগুলো আবার পার হব, তখন আবার আমাকে পিছন দিক দিয়ে ডাক শুরু করলো। তখনের ডাক ছিল খুব ভয়ানক, খুব জোরে জোরে ডাকছিল। বলছিল, জলিল আমাকে রেখে যেও না, জলিল তুমি আমার কাছে এসো। তো ওই রকম ডাক শুনে আমি আবার দাঁড়িয়ে পড়ি। আমি ভাবলাম বাণী হয়তো খুব বিপদে পড়েছে। তখন আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না, আবার দৌড়ে চলে গেলাম। কিন্তু তখনও একই অবস্থা, গিয়ে দেখি ওইখানে কেউ নেই। তখন আমি ভয় পেয়ে গেলাম এবং আমার মনে নানান ধরনের চিন্তাভাবনা আসতে শুরু করলো। কেননা প্রথমবার হয়তো একটা ভুল হতে পারে, দ্বিতীয়বার তো এরকম ভুল হতে পারে না। তখন আমি আমার ফুল টার্গেটে চলে গিয়েছিলাম, ভাবতেছিলাম যে এইটা কোনো একটা শয়তান হবে, না হলে আমি এইভাবে আসার পরেও কেন ওইটা অদৃশ্য হয়ে যায়। তখন আমি খুব ভয় পেতে লাগি এবং আমি ভয়ে ভয়ে আমি চিৎকার দেবো এরকম কোনো সুযোগও ছিল না। কেননা ওইটা ছিল খুব মধ্য একটা রাস্তা এবং ওই রাস্তার আশপাশে কোনো বাড়িঘরও নেই এবং বাড়িঘর না থাকার কারণে তো আমার আওয়াজও কেউ শুনবে না। তো আমি দৌড় শুরু করলাম। তো বাড়ির দিকে দৌড়ে যেতে যেতে আমি দেখতে পেলাম যে পুকুরের পাশ দিয়ে কিছু একটা ঝিলমিল করতেছে। তখন আমার কিছু একটা লোভ জন্মায়। আমি আগে দাদুর কাছ থেকে শুনতাম যে ওই নাগমণির যে মণিটা পাওয়া যায় আর কি, ওই মণিটা খুব দামি হয়। তো ওই মণিগুলো নাকি রাত্রিবেলায় সাপেরা ছাড়ে। তখন আমি লোভে পড়ে যাই এবং আমি ভাবতে লাগলাম যে ওইটা মনে হয় কোনো সাপের মণি হবে। তখন আমি আমার জানের পরোয়া করে ফেলি। আসলে আমি ওই সময় লোভে পড়ে গিয়েছিলাম এবং আমি আমার মনে মনে ভাবছিলাম যে ওই মণিটা যদি আমি নিয়ে যেতে পারি তাহলে আমার আর কিছু করতে হবে না, আমি বড় লোক হয়ে যাব। তো আমি যে কথা সে কাজ, আমি ওই পুকুরের মধ্যে নেমে পড়ি এবং ওই ঝলমল করা আলোটার দিকে আমি এগিয়ে যেতে থাকি এবং ওই ঝলমল করা আলোটা আমার দিকে যেন তেড়ে আসছে। তো আমি ভাবলাম যেহেতু একটা সাপের মণি, তো ওইটাকে আমি এত সহজে নিতে পারবো না, আগে আমাকে দেখতে হবে সাপটা কোথায় আছে। তখন আমি আশপাশ দিয়ে খুঁজতে লাগি যে সাপটাকে কি দেখা যায় নাকি, কিন্তু না, কোনো রকমের সাপ দেখা যাচ্ছিল না। কিন্তু আমি ভাবছিলাম সাপের মণি তো সাপের মুকুটে থাকে, যদি ওইটার মধ্যে সাপ থাকে তাহলে তো নির্ঘাত আমাকে সাপে ছোবল দিবে এবং আমি মারা যাব। কিন্তু আমার মনে তখন এরকম কাজ করার পরও আমার মনে লোভটা জন্মায় বেশি। এতটাই লোভ ছিল আমার মনে যে আমার ওটা চাই। আমি কি করলাম, আমি ওই মণিটার দিকে এগিয়ে গেলাম এবং আমি আমার সাথে থাকা কম্বল, আমি ভাবছিলাম ওইটা যদি আমি হাতে নিই তাহলে কিন্তু ঝলমল করে উঠবে, কোনো বিপদ হলে হতে পারে। আমার সাথে থাকা আমার কম্বলটা দিয়ে ওইটার উপরে ঝাঁপ দিয়ে ফেলে দিই এবং ফেলে দিয়ে আমি ওইটাকে পেঁচিয়ে নিই। পেঁচিয়ে নেওয়ার পর আমি ওই আলোকিত জিনিসটাকে নিয়ে আমি দৌড় দিয়ে পুকুর থেকে উঠে যাই এবং পুকুর থেকে উঠে যাওয়ার পর আমি কিছুটা দূরে যাই এবং ওইখানে একটা কেওড়া গাছ ছিল, যে কেওড়া গাছটা বেশ পুরনো ছিল এবং ওই কেওড়া গাছটার নিচে আমি বসে পড়ি। কেওড়া গাছটার নিচে বসে পড়ে আমি ভাবলাম এইখানে কেউ নেই আর আমি পুকুর থেকেও অনেকটা দূরে চলে এসেছি।
এইখানে আমি বের করে দেখতে পারি ওইটা কিসের মণি। তখন আমার মন খুব আনন্দিত উৎফুল্ল ছিল। তখন আমার মনে এতটাই লোভ ছিল যে আমি বই কী জিনিস, সাহস কী জিনিস, এসব কিচ্ছু আমি ভাবছিলাম না। আমি শুধু আমার নফসের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম। আমার লোভটাকেই আমি দেখছিলাম সামনের দিকে। তো এইভাবে আমি আমার কম্বলের যে পেঁচানো জিনিসটা ছিল ওইটা আমি মাটিতে রাখি এবং আমার পিঠ থেকে ব্যাগ এবং বালিশটা মাটিতে রেখে দিয়ে আমি আস্তে আস্তে খুলবো কম্বলটা। তো তখন আমার সাথে যা ঘটে যায় সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো তখন আমি কম্বলটাকে তারপরেও আস্তে আস্তে করে আমি মেলাতে থাকি। তখন আমি দেখতে পেলাম ওই আলোটা ছিল কোনো সাপের মণির আলো ছিল না, ওই আলোটা ছিল একটা কাটা মাথা, যেটা দেখে আমি একদম চিৎকার দিয়ে আমি উঠে পড়ি এবং উঠে পড়ে আমি ওই মাথাটার দিকে আবার তাকাই এবং তাকিয়ে দেখতে পারি আবারও দেখা যাচ্ছে আলোকিত একটা মাথা। কিন্তু তখন আমার বইটা কোথায় ছিল আমি জানি না। আমি কি করলাম, ওই কাটা মাথাকে আমি হাতে নিয়ে ফেললাম এবং হাতে নিয়ে আমি ভাবলাম যে ওইটার মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে। কিন্তু দেখলাম আমার বুক কিন্তু ধরু ধরু করে কাঁপছে, কিন্তু আমার মস্তিষ্ক অন্যরকম কাজ করতেছে। আমার মস্তিষ্ক যেমন আমাকে বলতেছে যে ওই মাথাটা তোমার জন্য ভালো হবে, কিন্তু আমি আমার মস্তিষ্কের দিকটাকেই আমি ধরে ফেলি এবং ওই কাটা মাথাটাকে আমি হাতে নেই। হাতে নেওয়ার পর আমি ওইটার দিকে তাকাই এবং তাকাতে আমি দেখতে পেলাম যে ওই কাটা মাথা থেকে অদ্ভুত রকমের শব্দ আসছে। কীরকম শব্দ, যেমন মনে হচ্ছে এই কেউ একদম চিবিয়ে চিবিয়ে কিছু খাচ্ছে মাথার ভিতরে। তো আমি এরকম দেখে মাথাটাকে হাত থেকে ফেলে দিই এবং হাত থেকে ফেলে দেওয়ার পর মাথাটার আলো নিভে যায়। আলো নিভে যাওয়ার পর ওই কেওড়া গাছের গুঁড়িটা একদম অন্ধকার হয়ে যায়। তা দেখে আমি আর কিচ্ছু দেখতে পারতেছি না। আমি দেখতে পারতেছি না আমার ব্যাগটা কোথায় রাখলাম, আমার কম্বল কোথায়, আমার বালিশ কোথায়, আমি কিচ্ছু পারছিলাম না। তো আমি কিচ্ছু না পাওয়াতে আমি এখন কি করব, কোন দিক দিয়ে দৌড় দেব? তো আমি ভাবছিলাম যে আমি বাড়ির দিকে চলে যাব। কিন্তু আমি বাড়ির দিকে চলে যাব, তার পাশেই ছিল একটা পুকুর। ওই পুকুরের মধ্যে আমি পড়ে যাই। তো পুকুরের মধ্যে পড়ে যাওয়াতে আমার দেখতেছি আমার সারা শরীর যেমন অবশ হয়ে যাচ্ছে, আমার হাত যেন অবশ হয়ে যাচ্ছে। আমি আর কিছু করতে পারছি না। আমি কিভাবে পুকুর থেকে উঠব, তখনও উঠতে পারতেছি না। তখন দেখতে পেলাম রাস্তা দিয়ে যাচ্ছে একদল কুকুর। কুকুরগুলো মানে 3-4টা কুকুর হবে যাচ্ছিল। তখন ওই কুকুরগুলো অনেক রকম শব্দ করা শুরু করলো। তারা বাউ বাউ শব্দ করে, মানে একদম, মানে এখনও মনে হয় যে এই শয়তানগুলোকে দেখলে কিন্তু কুকুররা মানে চিল্লাচিল্লি করে। তো এরকমভাবে চিল্লাচিল্লি করতেছিল। আমি বুঝতে পারলাম যে আমার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। তখন আমি পুকুর থেকে আমার নিজের জানটাকে নিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে উঠি এবং উঠার পর কুকুরগুলো আমার দিকে তেড়ে আসলো এবং কুকুরগুলো আমার দিকে তেড়ে এসে আমার কোলে উঠে পড়লো লাফ দিয়ে, একটা আমার পিঠে। এইভাবে আমাকে কিন্তু ওরা কামড় দিচ্ছিল না। ওরা ভাবছিল আমি হয়তো কোনো চোর হব, না হলে অন্য কিছু হব। তা ভেবে তারা আমাকে এরকমভাবে জোরাজুরি করছিল। কিন্তু তখন আমার চিৎকার চেঁচামেচিতে তারা হয়তো বুঝে গিয়েছিল যে আমি কোনো মানুষ। তখন আমাকে ছেড়ে দিয়েছিল এবং কুকুরগুলো শব্দ করতে লাগলো এবং উল্টাপাল্টা দৌড়াতে শুরু করলো। তখন একটু একটু আলো দেখাচ্ছিল। তো ওই আলোটার মধ্যে আমি আবার গেলাম কেওড়া গাছটার গুঁড়িতে এবং কেওড়া গাছটার গুঁড়িতে যাওয়ার পর আমি দেখতে পেলাম ওই কাটা মাথা থেকে আবারও আলো জ্বলছে। কিন্তু তখন ওই আলোটার মধ্যে এরকম আলো ছিল, স্মুথ আলো ছিল, যেটা দেখতে খুব, মানে মাথাটা খুব সুন্দর মতো দেখাচ্ছিল। তখন আমি মাথাটার দিকে আবার তাকালাম, কিন্তু তখন মাথাটার দিকে তাকিয়ে মাথাটাকে আমার খুব চিনা চিনা মনে হলো। মানে মনে হচ্ছিল আমার কিছুদিন আগে আমি ওই মাথাটার কোনো একজন মানুষকে আমি দেখেছিলাম, কিন্তু ওই মাথাটা কার আমার কিন্তু সঠিক মনে হচ্ছে না। তো মনে না হওয়ার কারণে আমি কি করলাম, ওই যে একটু আলো হয়েছিল ওই আলোটার মধ্যে আমি আমার সাথে থাকা ব্যাগ এবং কম্বল নিয়ে আমি আবার দৌড় দিই এবং দৌড় দেওয়ার পর আমি কুকুরগুলোর সাথে যাই এবং কুকুরগুলোর সাথে আমি আস্তে আস্তে করে আমি বাড়ির দিকে ফিরে যাই। এবং বাড়ির দিকে ফিরে যাওয়ার পর আমার আম্মু আমার আব্বু তারা বসেছিল এবং
তারা আমার জন্য চিন্তা করতেছিল। সাথে বন্ধু-বান্ধবরাও দেখলাম বাড়িতে 4-5 জন আমার জন্য ওয়েট করতেছিল। তারা বলতেছে যে জলিল তো আসার কথা, জলিল এখনো আসতেছে না কেন? তো আমার আম্মুও তাদেরকে জিজ্ঞেস করতেছে, তোমরা আমার জলিলকে কোথায় রেখেছো? তাড়াতাড়ি বলো। আমার আম্মু ওইদিকে কান্না শুরু করে দিয়েছিল। কিন্তু তারা তখন আমাকে খুঁজতে বের হবে। তখনই আমি বাড়িতে চলে যাই এবং বাড়িতে চলে যাওয়ার পর আমার আম্মু আমার দিকে তাকায় এবং তাকিয়ে বলল, জলিল তোর কি হয়েছে? তখন আমি বললাম যে আমি যে কিছু বলবো ওই সময় আমি আর কিছু ভাষা পাচ্ছিলাম না। তো ভাষা না পাওয়াতে আমার আম্মু কান্না শুরু করে দিল এবং আমার আম্মু হয়তো বুঝে গিয়েছিল আমার সাথে খুব খারাপ কিছু ঘটেছিল, কেননা আমার সারা শরীর ছিল ভিজা এবং আমার যে কপালে এবং হাতের মধ্যে রক্ত ঝরছে এটা কিন্তু আমার একটুও লক্ষ্য হয়নি। আমি ওই দিক দিয়ে আমি কোনো সেন্সেই ছিল না আমার শরীরের মধ্যে কী করতেছে। তখন আমার আম্মু, আমার সাথে থাকা আমার বন্ধুরা এবং আমার আব্বু তারা আমাকে বলতেছে, তোর শরীরে তো রক্ত কেন, তোর শরীর ভিজা কেন, তোর সাথে কি হয়েছে বল আমাদেরকে। তখন আমি যে কিছু বলবো এই ভাষাটা আমি পাচ্ছিলাম না। আমি বলতেছি আমার সাথে খুব খারাপ কিছু ঘটে গিয়েছে, আমি খুব ভয় পেয়েছি, রাস্তার মধ্যে আমার সাথে খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছে। আর তারা যে বন্ধুবান্ধব ছিল তাদেরকে আমি খুব গালিগালাজ করতে লাগলাম, বললাম তোদের কারণে আজকে আমার সর্বনাশ হয়ে যাচ্ছিল, আমি আজকে মরতে মরতে বেঁচে গিয়েছি, তোদের কারণে আমি আজকে মরতে গিয়েছিলাম। তখন আমার বন্ধুবান্ধবরা আমার হাতে পায়ে এসে ধরতেছে, বলতেছে, দেখ আমরা তো ভাবছিলাম তুই বাড়িতে চলে আসছিস, না হলে দেখ এই আমরা আবার লাস্ট পথে আসার পর ভাবছিলাম তোর কথা মনে হয়েছিল, কিন্তু তখন আর কোচিংয়ের দিকে আমরা যাইনি। তখন আমি বলতেছিলাম যে আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন আমার শরীর থেকে রক্ত পড়তেছে, এই রক্তগুলোকে এই মানে ব্যান্ডেজ করাতে হবে, ডাক্তার কাছে যেতে হবে। তখন আমার আম্মু, আব্বা আর বন্ধুরা তারা এখন মধ্যরাতে ডাক্তার কোথায় পাবে, তো পাশের বাড়ির মধ্যে একটা ডাক্তার ছিল, মানে ওনার ফার্মেসি ছিল। তো বাড়িতে ফার্স্ট এইড বক্স থাকার কারণে আমার প্রাথমিক চিকিৎসাটা উনি করে দেন এবং শরীরের যত ক্ষতস্থান ছিল ওই ক্ষতস্থানগুলো আমার পূরণ করে দেন। তো ব্যান্ডেজ করে দেন, ওষুধ দিয়ে দেন, আমি ওষুধ খেয়ে ওই রাতটা কলে বলে আমি ঘুমালাম। তো ঘুমানোর কিছুক্ষণ পর আমি একটা স্বপ্ন দেখি। তো স্বপ্নটা এমন ছিল যে ওই যে কাটা মাথাটা ছিল, ওই কাটা মাথাটা আমার চোখের সামনে ভেসে উঠলো এবং ওই কাটা মাথাটা আমাকে বলতেছে, জলিল তুই আজকে আমার সাথে যা ব্যবহার করলি তুই এটা কিন্তু একদম ঠিক করিসনি, এর মাসুল তোকে দিতেই হবে। জলিল তুই কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছিস, আর তুই আমাকে কেন তুই ধরলি, এর জন্য তোকে তোর জবাব দিতেই হবে। এই বলে কাটা মাথাটি আমার চোখের সামনে থেকে চলে যায় এবং আমি খুব ভয় পাই এবং আমি চিৎকার দিয়ে লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ি। উঠে পড়ার পর আমার আম্মু আব্বু তারা উঠে পড়েন, আমার ভাই বোন তারা উঠে পড়েন, উঠে আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, জলিল তোমার কি হয়েছে বলো আমাদেরকে। তখন আমি বললাম, আম্মু খুব খারাপ একটা স্বপ্ন ছিল, ওই যে মানে তোমাদেরকে তো আমি ওই সময় বলিনি, আমার খুব ভয় লাগছিল। তো এখন আমি বলতেছি শুনো, আমি আসার পথে একটা কাটা মাথা পাই, যেটা অনেকটা সাপের মনির মতো ছিল, ঝলমল ঝলমল করতেছিল। আমি ওইটাকে কম্বল দিয়ে আমি ঢাকা দিয়ে ওই যে কেওড়া গাছটা ছিল ওই কেওড়া গাছের গুঁড়িতে আমি বসে পড়ি এবং বসে পড়ে আমি ওইটাকে আমি খুলে আমি দেখতে চেয়েছিলাম, কিন্তু তখন দেখি ওইটা একটা কাটা মাথা। কিন্তু ওই কাটা মাথাটা দেখেই আমার যা সর্বনাশ হয়েছে, আমার এই যে শরীরে তো ক্ষতস্থান, আমি পুকুরে পড়ে গিয়েছিলাম, পুকুরের মধ্যে অনেক আঘাত পেয়েছিলাম আমি। তো আমার সারা শরীর অবশ লাগছিল, এখনও আমার এরকম লাগছে। তখন আমার এরকম কথাবার্তা শুনে আমার আম্মু আব্বু তারা হতাশ হয়ে পড়েন, তারা চমকে যান। তারা বলতেছেন যে এর জন্যই মানে আমার আব্বু আমার আম্মুকে বলতেছে যে তোমাকে আমি বলছিলাম রাত্রিবেলা কোনো প্রাইভেট কোচিং না পড়াতে দেওয়ার জন্য, এরকম বকাবাধ্য করতেছে আর কি। তখন আমি তাদেরকে বললাম, তোমরা থামো, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি। তখন তারা আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি খুলে বলো তোমার সাথে কী কী ঘটেছিল। তখন আমি এরকম সব কিছু বললাম। আবার যে স্বপ্নটা ছিল ওই স্বপ্নের কথাটা আমি বললাম। তখন আমার আম্মা আর আমার আব্বু আর আমার ছোটো ভাইটা ছিল কোরআনের হাফেজ, তো ওরা মিলে আমাকে সূরা টুরা পরে ফু দিল আমার শরীরে। ফু দেওয়ার পর আমার শরীরে একটু ভালো লাগলো এবং আমি ওই রাতটা আমি ঘুমাই এবং ঘুমায় পার করে দিই। তো পরের দিন আমি আমার বন্ধুবান্ধবদের সাথে কোচিংয়ে যাব। তো আমার আম্মু আব্বু আমাকে কোচিংয়ে যেতে দেয়নি।
তো কোচিংয়ে যেতে দেয়নি। আমার শরীরটাও ছিল অসুস্থ, সারা শরীরের মধ্যে অনেক জায়গায় ক্ষতস্থানও ছিল। তো এর জন্য আমাকে দেয়নি যাওয়ার জন্য। পরদিন আমার যে কোচিংয়ের টিচার ছিল তিনি আমার বাড়িতে চলে আসেন। তখন রাত 11টা বাজে। তখন আমি ঘুমোতে যাব। তখনই আমার স্যার এসে আমাকে ডাক দেয় যে, জলিল তুমি উঠো, আমি তোমাকে দেখব। তখন আমার আম্মু আমার দরজা খুলে দেয় এবং আমার রুমে আসে। তো স্যার আমাকে বলতেছে, জলিল তুমি আমাকে মাফ করে দাও। আমি কালকে ভাবছিলাম তোমার কিছু হবে না, কিন্তু সব দোষ আমার ছিল। আমি যদি কালকে তোমাকে এগিয়ে নিয়ে আসতাম, তোমার এরকম আজকে হতো না। তখন আমি স্যারকে বললাম, স্যার এরকমভাবে বলবেন না, আপনি আমাদের শিক্ষক, আপনি এরকমভাবে আমাদেরকে মাফ চাইবেন না। তখন স্যার আমার জন্য কিছু খাবার টাবার নিয়ে আসলো, ফল ফ্রুট। তো আমাকে ওইগুলো দিল, দিয়ে বলল, জলিল তুমি সুস্থ হও, তারপর তুমি কোচিংয়ে যেও। আর কোচিং আর রাত্রে দেবো না, কালকে থেকে কোচিং আমি দিনের বেলায় একটা টাইম বের করে দেব। তখন আমি বললাম, ঠিক আছে স্যার। তো স্যার তখন আমাকে বুঝিয়ে বাজিয়ে চলে গেলেন। এবং চলে যাওয়ার পর স্যারের সাথে যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনাটি কালকে আমরা জানতে পারি। তো তখন আমার কাছ থেকে স্যার চলে যাওয়ার পর ওই রাস্তা দিয়েই তিনি যাচ্ছিলেন, কেওড়া গাছটার তল দিয়ে। তখন ওই কেওড়া গাছটার কাছে স্যারও দেখতে পেলেন যে কিছু একটা আলো ঝলমল করতেছে। তখন ওই আলোটা দেখে আমার স্যারও তিনি ওই দিকে যান। কিন্তু যাওয়ার সময় তিনি আমার ঘটনাটির কথা স্মরণ করেন। তিনি ভাবলেন যে জলিলের সাথেও তো এরকম ঘটনা ঘটে গিয়েছিল, সে একটা কাটা মাথাকে দেখতে পেয়েছিল যেটা কিনা ঝলমল করতেছিল। তখন স্যারটা ভাবলো যে না, এরকমভাবে আমার যাওয়া ঠিক হবে না, আমি বাড়ি চলে যাই। তখন ওই কাটা মাথা থেকে স্যারকে ডাকতেছিল। স্যারের নাম ছিল জসিম। বলতেছিল, জসিম এদিকে আসো, জসিম এদিকে আসো, তোমাকে আমার খুব দরকার। তখন জসিম স্যার ভাবলেন যে আমাকে ডাকছে কে এইভাবে। তখন আমি তখন আমার স্যার আবার গেল ওইদিকে। তো গিয়ে কাউকে খুঁজতে লাগলো, কিন্তু তখন স্যারের পাশেই ছিল ওই কাটা মাথাটার আলো তখন নিভে গিয়েছিল। তো স্যার যখন আবার চলে আসবেন তখনই দেখতে পেলেন যে কাটা মাথা থেকে আবার আলো জ্বলে উঠলো। তখন স্যার এটা দেখে তিনি জোরে দৌড় দেন এবং দৌড় দিয়ে তিনি চলে যান ওইখান থেকে। চলে যাওয়ার পর তিনি ওই 4টা পুকুরের কাছে চলে যান, যে পুকুরগুলো ছিল খুব দূষী। আর এগুলোর মধ্যে একটা পুকুরের মধ্যে আমি পড়ে যাই। ওই পুকুরের মধ্যে স্যারও গিয়ে ভুলবশত কীভাবে জানি পড়ে যান, তিনি এটা বলতে পারেননি। তো বলতে না পারাতে তিনি ওই পুকুরের মধ্যেও অনেক টর্চারের শিকার হন। অনেক রকমভাবে আমার মতো আমার স্যারেরও অনেক রকমের ক্ষতস্থানের তৈরি হয়, যেটা হওয়াতে আমার স্যার খুব অসুস্থ হয়ে পড়েন পরদিন। তো তখন আমরা ওই দিন দেখতে যাই স্যারকে, এবং স্যার আমাদেরকে এই ঘটনাটি খুলে বলেন। এবং খুলে বলার পর আমরা বন্ধুবান্ধব এবং স্যার আবার আমাদের এলাকার লোকেরা বললাম যে ওই রাস্তা দিয়ে রাত্রিবেলা কোনো মানুষের যাওয়া আসা নিষেধ। কেননা এই রাস্তার মধ্যে যেরকম ঘটনা ঘটে যাচ্ছে রীতিমতো, এটা খুব মারাত্মক রূপ নিতে পারে। তো এরকমভাবে কথাবার্তা বলার পর আমরা ভাবলাম যে হ্যাঁ, এটাই করা হোক। আর সন্ধ্যার পরে এই রাস্তার সামন এবং পিছনে একটা বেড়া দেওয়া হবে, যার কারণে মানুষ যাতে এদিকে আসা যাওয়া না করে। তো যেই কথা সেই কাজ। পরদিন আমরা গ্রামবাসী কয়েকজন মিলে গিয়ে ওই রাস্তার আগায় এবং শেষ মাথায় আমরা বেড়া দিয়ে দিই। সন্ধ্যার সময় এমন একটা বেড়া তৈরি করি যেই বেড়াটা আমরা লাগাতেও পারি আবার খুলতেও পারি। সকালে খুলে দেয় এবং সন্ধ্যার সময় এই বেড়াটা লাগিয়ে দেয়। তো লাগিয়ে দেওয়ার পর আমরা বাড়িতে চলে যাই। তো বাড়িতে চলে যাওয়ার পর এরপর দিন আমার প্রতিবেশী 2 চাচা তারা মাছ মারতে গেল, এবং মাছ মারতে যায় রাত্রিবেলা টর্চ লাইট দিয়ে। তো ওই পুকুরগুলো ছিল কিন্তু অনেকটা জলাশয়ের মতো, সরকারি পুকুর বলা হতো। কেননা ওইগুলোর মধ্যে কোনো মালিকানা ছিল না। ওইগুলোর মাছ যে মন চায় সে মারতো এবং মেরে নিয়ে বাজারে বিক্রি করতো। তার এই পুকুরের মধ্যে আর কি বেশি একটা মাছ ছিল না, যার কারণে এইটার মধ্যে কেউ ওই আধিপত্য বা দখলদারিও দেখাতো না। তো যাই হোক, ওই জেলে 2 ভাই আমাদের প্রতিবেশী ছিল, ওরা 2জন যায় মাছ মারতে ওই কুচ আর লাইট নিয়ে। তো তারা ওইভাবে মাছ শিকার করে রাত্রিবেলা। তো রাত্রিবেলা তারা সারা রাত মাছ শিকার করে, এবং সকালের যে বাজারটা হয় আমাদের ওইদিকে উপজেলার সাইডে, ওই বাজারের মধ্যে তারা মাছগুলো বিক্রি করে। আমরাও মাঝে মধ্যে তাদের কাছ থেকে মাছ কিনি।
তো যাই হোক, তারা ওই দিন রাতে মাছ মারতে যায়। ওই দিন তারা আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে ওই ওই পুকুরগুলোর কাছ দিয়ে যাবে। ওই কেওড়া গাছটার ওই দিকে কয়েকটা জলাশয় আছে এবং ওই খালের পাড় দিয়ে তারা মাছ মারতে মারতে পুকুরগুলোতে যাবে এবং ওই পুকুরগুলোতে মাছ মেরে একবারে বাড়ি চলে আসবে। কিন্তু তারা হয়তো শুনেছিল আমাদের ঘটনাটি এবং পাড়া প্রতিবেশীর যে ঘটনাটি ঘটা যাওয়ার পর বেড়া আকৃতির সিস্টেম করেছিল, তারা ওইটাও শুনেছিল, কিন্তু তারা ওইটা মানেনি। তারা ভাবতেছিল যে এরকম সব আন্তাজি, এরকম ছোট ছোট বাচ্চাদের সাথে এরকম হয়েছে, কিন্তু আমাদের সাথে এরকম হবে না, আমাদের সাথে গ্যাস ম্যাচ আছে, তারপরে আবার অনেক কিছুই আছে। তো থাকার কারণে তারা কিন্তু অনেকটা ভয় পায়নি। তো ভয় না পাওয়ার কারণে তারা চলে যায় ওই দিকে। তো যে বেড়াটা ছিল ওই বেড়ার পাশ দিয়ে তারা রাস্তার ভিতরে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ার পর তারা জলাশয়ের কাছে যে খালটা ছিল ওই খালের দিকে তারা নেমে পড়ে। খালের মধ্যে অনেক মাছ মারতে মারতে তারা চলে যায় ওই যে প্রথম জলাশয়টার মধ্যে। তখন প্রথম জলাশয়টার মধ্যে অনেক মাছ পাচ্ছিল তারা। তো মাছ মারতে মারতে তাদের যে সাথে মানে ব্যাগটা ছিল ওই ব্যাগটা অর্ধেক ব্যাগ ভরে গিয়েছিল তারা মাছে। তো তখন তারা ভাবতেছে যে আজকে এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া না করাতে কিন্তু অনেক মাছ জমেছে সাইডে দিয়ে, যার কারণে আমরা অনেক মাছ মারতে পারতেছি। তখন দুজন খুব হাসি খুশি। তো প্রথম জলাশয়টার মধ্যে তারা এক গুড়ান দেন, গুড়ান দিয়ে মাছ মারে। মাছ মারার পর তারা দ্বিতীয় জলাশয়ে যায়। দ্বিতীয় জলাশয়ে যাওয়ার পর তারা মাছ মারতে থাকে, কিন্তু দ্বিতীয় জলাশয়ের মধ্যে তারা দেখতে পায় ওই কাটা মাথার আলোটা। ওই আলোটা যেন আবার তাদেরকে দেখে জ্বলে উঠেছে। কিন্তু তারা দুই জেলে ছিল খুব লোভী, তারা ছিল আমার মতোই অনেকটা লোভী। তো তারা চলে গেল ওই আলোটাকে দেখতে। তখন তারা দুই জেলের মধ্যে একটু তর্ক হয়। তারা কিন্তু ভেবেছিল যে ওইটা কোনো দামি একটা জিনিস হবে। তখন দুই জেলের মধ্যে ঝগড়া হয় এমন যে ওইটা পেলে আমি নেব, ও বলে ওইটা পেলে আমি নেব। তখন দুজনের মধ্যে একটা অমানবিক একটা সৃষ্টি হয়ে পড়ে ঝগড়ার। তখন তারা ঝগড়া করতে শুরু করে দেয় এবং ঝগড়া শুরুর মধ্যেই ওই যে আলোটা ছিল কাটামাতার, ওই আলোটা একবার জ্বলে উঠে একবার নিবে। তখনও তারা ভাবতে পারলো না যে ওইটা একটা কাটামাতা। তারা ভাবতেছিল হয়তো কোনো একটা দামি জিনিস হবে, কোনো দামি একটা হীরা বা কোনো সাপের মণি এরকম হবে। তো তারা এরকম ভেবে তারা দুজনের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। তো ঝগড়া শুরু করে দেওয়ার পর তারা ওইটার দিকে দৌড়ে যায়। তো তারা বলতে লাগলো যে ওইটাকে আজকে আমি নিয়ে ছাড়বো। ও বললো যে ওইটাকে আজকে আমি নিয়ে ছাড়বো বলে তারা দৌড়ে যায়। কিন্তু দৌড়ে গিয়ে কী করলো, তারা দুজনে মিলে ওইটার মধ্যে যে তাদের হাতে কুশটা ছিল ওই কুশ দিয়ে ওইটার মধ্যে যে জোরে একটা মানে ফাড় দিয়ে দিল। তো ফাড় দেওয়ার পর তারা দেখতে পেল যে মানে তারা ফাড়টা কেন দিল, তারা ভাবলো যে ওইটা যেহেতু আমি নিতে পারবো না তোকে নিতে দিব না, এইভাবে তারা ওইটার মধ্যে দিল একটা ফাড়। তো ফাড় দেওয়ার পর একজন মানুষ মানে প্রথম জেলেটা তার হাত থেকে কুশ পড়ে যায়। কুশ পড়ে যাওয়ার পর সে পড়ে যায়, মানে মাটিতে পড়ে যায়, তার হাত অবশ হয়ে যায়। এই দেখে দ্বিতীয় জেলেটা তাকে দৌড়ে গিয়ে দৌড়লো। দৌড়ার পর বল, এই তোমার কি হয়েছে, তাড়াতাড়ি উঠ, তুই তাড়াতাড়ি উঠ, তোর কি হয়েছে? তখন সে মানে কথা বলতে পারতেছে না। সে বলতেছে আমাকে তাড়াতাড়ি বাঁচাও, আমার সারা শরীর আমার অবশ হয়ে যাচ্ছে। তখন ওই দ্বিতীয় জেলেটা সে কাটা মাথার দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে হালকা হালকা আলো জ্বলছে কাটা মাথার দিক থেকে। তখন স্পষ্ট বাঁচতেছে যে ওইটা একটা কাটা মাথা। এই দেখে দ্বিতীয় জেলেটি প্রথম জেলেটিকে ওইখানে ফেলে রেখেই সে দৌড় দিল বাড়ির দিকে এবং বাড়ির দিকে দৌড় দিয়ে সে বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর সে অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দিল এবং তার চিৎকার চেঁচামেচি শুনে আমরা সবাই বাড়ি থেকে বের হয়ে যাই এবং পাড়া প্রতিবেশী সবাই বাড়ি থেকে বের হয়ে যায়। কেননা তার চিৎকার ছিল খুব ভয়ানক, সে খুব ভয় পেয়েছিল, তার খুব ভয়ের চিৎকার খুব মারাত্মক হচ্ছিল। তখন আমরা বেরিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ভাই? তখন সে বলতে লাগলো যে আমাদের সাথে এরকম ঘটনা হয়েছে। আমরা আজকে গিয়েছিলাম ওই জলাশয়টির দিক দিয়ে, আমরা মাছ মারতে গিয়েছিলাম, কিন্তু দেখতে পেলাম একটা আলো জ্বলছিল, ওইটার মধ্যে আমরা ঝগড়া লেগে আমরা ভাবছিলাম যে ও নিয়ে নিবে, তার জন্য আমি কুশ দিয়ে ওইটার মধ্যে গা দিই, ও আবার সেও গা দিয়েছিল, কিন্তু সে পড়ে গিয়েছে। আর আমি দৌড়ে চলে আসলাম বাড়িতে, তখন তাকে নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি চলেন। এই তখন আমাদের যে বাড়ির
মানে প্রতিবেশীর মধ্যে যারা মুরব্বীরা ছিল তারা তাকে বকাচা করতে লাগলো, বলতে লাগলো, তুমি কি আজকে শুনোনি আজকে আমরা কি করেছি? ওই ওই রাস্তার সামনে পিছনে দুটো জায়গার মধ্যে আমরা বেড়া সিস্টেম করেছি, তোমরা কেন আজকে গেলে? তখন জেলেটি বলতে লাগলো, চাচা আমাদের ভুল হয়ে গেছে চাচা, চাচা এখন তো ওকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি চলেন, ও তো মরে যাবে। তখন আর এইরকম তর্ক মর্ক বা কার্য করার মোট কারোই ছিল না। ওই জেলেটাকে বাঁচাতে হবে এই ভেবে সবাই আমরা পাড়া প্রতিবেশী সবাই লাইট, জার্জির মতো লাইট এবং লাঠি, মানে জার্জির যেরকম ছিল ওইটা নিয়ে আমরা চলে গেলাম। এবং চলে যাওয়ার পর ওই জলাশয়টার দিকে আমরা চলে যাই, কিন্তু চলে গিয়ে দেখি ওইখানে ওই প্রথম জেলেটা যে ছিল উনি পড়ে রয়েছে এবং ওনার সামনে নাকি একটা কাটা মাথা ছিল। এই দ্বিতীয় জেলেটা বলছিল কিন্তু কাটা মাথাটা আর নেই এবং দুইটা যে কুচ, ওই কুচগুলো পড়ে রয়েছে মাটির মধ্যে। আর উনি উনি মৃত লাশ পড়ে রয়েছে প্রথম জেলেটার। এই দেখে দ্বিতীয় জেলেটা খুব কান্নাকাটি শুরু করে দেয় এবং আমাদেরও মনটা খুব মানে কান্নায় স্মৃতি হলো। তো হওয়ার পর আমরা কি করলাম, ওই জেলেটাকে আমরা বাড়িতে নিয়ে আসলাম এবং বাড়িতে নিয়ে আসার পর জেলেটার বাড়ির যে লোকজন, পরিবারের লোকজন, তারা কান্নাকাটি শুরু করে দিল। এই দেখে মানে সারা এলাকার মধ্যে একটা কান্নার রোল পড়ে যায়। তো যাই হোক, পরদিন তাকে দাফন দেওয়া হয়। দাফন দেওয়ার পর এলাকার মধ্যে মাইক দিয়ে ঘোষণা করা হয় যে এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যাওয়া সবার জন্য নিষিদ্ধ। তো এরকম নিষিদ্ধ দেওয়ার পরেও এই আবার এরকম কার্যবিধি চলছিল যে সন্ধ্যার সময় ওই রাস্তার মধ্যে বেড়া দেওয়া হবে আর মানে সকালে বেড়া খুলে দেওয়া হবে। তো এইভাবেই চলছিল। তো একদিন আমার চাচার বোন, মানে দুইজন বোন, তারা অনেক দিন যাবৎ আমাদের মানে চাচার বাড়িতে আসে না। তো চাচার বাড়িতে না আসার কারণে তারা অনেক দিন পর ভাবলেন যে নিজের বাপের বাড়িতে আসবেন। তো তারা দুই বোন কী করলো, তাদের মানে বাড়িতে আসার জন্য রওনা দিলেন। তখন রাত বাজে প্রায় 9টা। তো 9টার সময় আসতে আসতে তারা অনেকটাই এসে গিয়েছেন। তো বাড়িতে আসবেন তখন ওই জলাশয়টার দিক দিয়েই তাদের আসতে হলো, কেননা ওই দিক দিয়ে তারা গাড়ি পাইছিল না পাওয়ার কারণে তারা ওই দিকে চলে আসছিল। তখন ওই জলাশয়টার কাছ দিয়ে তারা আসছিল। তখন তারাও দেখতে পেরেছিল যে ওই রকম কাটা মাথা থেকে আগুন মানে আলো জ্বলছে। তখন তারা ছিল কিন্তু খুব মানে একটু বয়স্ক লোক ছিল, তারা বুঝে গিয়েছে যে এটা কোনো ভালো কিছু না। তখন আমার চাচার দুই বোন তারা কি করলো, তারা দৌড়ে মানে তাদের যতটুকু স্পিড ছিল তারা খুব দ্রুত চলে আসলো বাড়িতে এবং বাড়িতে এসে সবাইকে বলতে লাগলো যে এরকম 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 ঘটনা। তখন এরকম ঘটনা তাদের কাছ থেকে শুনে যখন চাচা বললেন যে তুমি এরকম ঘটনা বলছো, আর এই ঘটনার জন্য একজন জেলের মৃত্যু হয়েছে, আর ওই যে পাশের বাড়ির জলিল, ওই বাতিজা জলিল, ওরও খুব ক্ষতস্থান হয়েছে, তাকে খুব মনে হয় মারধর করেছে, এরকম হয়েছে আর কি। আবার জলিলের স্যারেরও এরকম হয়েছে। তখন ফুফুরা এরকম শুনে খুব ভীতশঙ্কিত হলো এবং ভাবলো যে আমরা আজকে খুব জোর বেঁচে গেলাম। তো যাই হোক, এইভাবে কিন্তু অনেকটা বেঁচে যাওয়া গেল। তো ওই রাস্তাটা কিন্তু এখনও খুব ভয়ঙ্করভাবে রয়েছে। আর ওই রাস্তা দিয়ে এখন আর বেড়া টেরা দেওয়া হয় না, এখন ডাইরেক্ট মানুষ আসা যাওয়া করে, কিন্তু রাত্রিবেলা খুব কম আসা যাওয়া করে। তো রাত্রিবেলা কম আসা যাওয়া করে তার কারণ হচ্ছে ওই যে আমাদের ঘটনাটা, কেননা আমাদের সাথে খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছিল, যার কারণে মানুষ খুব কম আসা যাওয়া করে রাত্রিবেলা। এমনকি দিনের বেলাও মানুষ ওই রাস্তা দিয়ে বেশি একটা ব্যবহার করে না, কেননা দিনের বেলাও ওই রাস্তাটা খুব অন্ধকার হয়ে থাকে। তো এখন আর এরকম ঘটনা আর এই কয়দিন ঘটেনি, এই 5 বছর ধরে। তো প্রিয় ইমন ভাই, ঘটনাটি আজ পর্যন্ত এখানেই শেষ হয়ে গিয়েছিল। তো আমার টাইপিংয়ের মধ্যে অনেকটা ভুল হয়ে গিয়েছে, তো আপনার পড়তে মনে হয় একটু অসুবিধা হবে, আপনি একটু মানিয়ে নেবেন। তো এই ছিল আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া খুব দুর্লভময় একটি ঘটনা। হ্যাঁ, ধন্যবাদ জানাই জলিল ভাই আপনাকে, আপনার এরকম সুন্দর একটি ঘটনা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো আপনি হয়তো ওই ঘটনার মধ্যে অনেকটাই শিকার হয়ে গিয়েছেন, এটা আমাদের কাছে আপনি শেয়ার করেছেন। তো আপনার ভাগ্য ভালো, আপনি বেঁচে গিয়েছেন। তো জলিল ভাই, আপনার ঘটনাটি আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আমার শ্রোতাদের কাছেও খুব ভালো লাগবে।
এইরকম সত্য ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই জলিল ভাই। আর এরকম সত্য ঘটনা আমাদের সাথে যেন আরও শেয়ার করতে পারেন, তার জন্য আপনাকে আরও রিকোয়েস্ট করছি। আপনার ঘটনাগুলো খুব সুন্দর ছিল। তো সিরাজগঞ্জের জলিল ভাই, আপনি আমার ঘটনাটি শুনে থাকলে আমার সালাম নেবেন এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য শত শত দোয়া রইল। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের জলিল ভাইয়ের এরকম একটি ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।